হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারের ওপর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চাইছি। বিষয়টি হলো সিগনিফিক্যান্ট ফিগার অর সিগনিফিক্যান্ট ডিজিট, যার বাংলা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। বিষয়টা কি আমরা একটু জেনে নেব। প্রথমত বলি যে আমরা যখন ফিজিক্স পড়তে যাই আমাদের প্রতি মুহূর্তে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এবং মেজারমেন্ট করতে হয়। তো এই মেজারমেন্টের জন্য যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেই যন্ত্রপাতি দিয়ে আমরা মাপযোগ করি এবং যে মাপটা যেভাবে আমরা মাপি এই মাপের কিন্তু কোনো অ্যাবসলিউট ভ্যালু হয় না। কারণ তুমি যে সূক্ষ্মতায় আমরা ধরো স্কুল লেভেলে যে সূক্ষ্মতায় একটা দৈর্ঘ্যকে মাপতে পারি, দেখা যাবে ইউনিভার্সিটি লেভেলে সেই ওই দৈর্ঘ্যটাকেই আরো সূক্ষ্মতায় সেটা মাপা যেতে পারে, কিংবা আরো উচ্চ মানের গবেষণা ক্ষেত্রে সেটাকে আরো প্রিসাইজলি আরো সূক্ষ্মভাবে মাপা যেতে পারে। তো সেই জন্যে মাপের অ্যাবসলিউট কত, এর ভ্যালু কত, এটা কঠিন ব্যাপার বলা। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জায়গায় যাওয়া যেতে পারে, কিন্তু অ্যাবসলিউটলি এর ভ্যালু এত, এটা বলা যায় না। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ধরো আমি একটা সাধারণ স্কেল দিয়ে যখন আমি মাপি, সেই সাধারণ স্কেল দিয়ে মাপতে গিয়ে আমরা জানি যে সাধারণ স্কেল সেন্টিমিটার স্কেল, সেখানে 1 সেন্টিমিটার দাগকে 10টা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ প্রত্যেকটা ছোট দাগ হচ্ছে 1 মিলিমিটার। এখন আমি যখন এটা দিয়ে মাপলাম, আমি দেখলাম যে ধরো একটা দৈর্ঘ্য মাপলাম 5.24। এখন 5.2 আমরা আমাদের যা স্কেল আছে 5.2 পর্যন্ত মাপা যেতে পারে, কারণ 10 ঘর করা আছে 1 সেন্টিমিটারকে। কারণ 5 সেন্টিমিটার 0.2 মানে হচ্ছে দশাংশ, মানে 10 ভাগের 1 ভাগ, 0.2 পর্যন্ত মাপা যেতে পারে। কিন্তু দেখা যাবে আমরা যদি ভার্নিয়ার স্কেল নিই, আমরা ওইটাকেই 5.24 বা আরো যদি সূক্ষ্ম স্কেল নিই 5.25 পর্যন্ত, মানে আরো 2, 4, 3 এরকম মাপতে পারি, অর্থাৎ ডেসিমালের সংখ্যা তত বাড়বে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে আমরা যখন মাপি, ধরো কিরকম আমরা মাপছি 5.2, আমার দেখে মনে হচ্ছে একটু 2-এর থেকে বেশি, কিংবা 5.23, ওই 2-3 ঘরটা, মানে ধরো ভার্নিয়ার স্কেলে মাপছো 3টা একটু কনফিউশন রয়েছে, 3 না 4। কিন্তু 5.2 পর্যন্ত তুমি একটা কনফার্ম একবারে, তারপরের যে ডিজিটটা 3 ওটা তোমার একটা কনফিউশনাল, তবুও ওটাকে আমরা হিসেবের মধ্যে ধরি। তাই আমরা বলতে পারি যে ওই দৈর্ঘ্যটা 5.23, অর্থাৎ 3টে সংখ্যা দিয়ে প্রকাশিত হয়েছে, 5, 2, 3। তার মানে এই পর্যন্ত আমরা মাপটাকে গ্রাহ্য করব, অর্থাৎ একটা কনফার্ম ভ্যালু, তারপরে একটা ডাউটেড ভ্যালু, একটা অনিশ্চিত ভ্যালু, তবুও আমরা সেটাকে ধরছি। এই পর্যন্ত যে মাপটা হলো, এই মাপে যতগুলো ডিজিট আমরা ব্যবহার করছি সেই মাপটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট, মানে সেই ততগুলো সংখ্যাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ডিজিট। যেমন 5.23, এটা একটা সিগনিফিক্যান্ট, এই 3টে সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 3টে। তার মানে যে কোনো মেজারমেন্ট যখন আমরা করি তখন একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য নয়, সেটা দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে, যে কোনো মাপ হতে পারে, লাস্ট যে ডিজিটটা তার আগে পর্যন্ত যে ডিজিট সেটাকে আমরা কনফার্ম ডিজিট বলি, আর লাস্ট ডিজিটটাকে আমরা
কনফিউশনাল ডিজিট বলি, একটু সন্দেহজনক, তো ওই পর্যন্ত আমরা কনফার্ম ডিজিটের পর আর একটা নিয়ে এই পর্যন্ত নিয়ে গোটা পরিমাপটা হয়, এবং এক্ষেত্রে যতগুলো সংখ্যা ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোকে আমরা বলি সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট, তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো কোনো একটা মাপজোপে, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তাৎপর্য, কোনো একটা মাপে তাৎপর্যপূর্ণ সংখ্যা যত বাড়বে তত মাপ কিন্তু মূল্যবান হবে, তত মাপ কিন্তু প্রিসাইজ হবে, তত সূক্ষ্ম হবে, তত সঠিক মানের দিকে অ্যাপ্রোচ করবে। তাই তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই ধরনের একটা সিলেবাস আমাদের রয়েছে, যেখানে কোনো একটা মাপ বা পরিমাপ তোমাকে দিয়ে দেয়া হতে পারে, এবং সেখানে সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা কত সেটা কিন্তু কি বলে, সেটাকে তোমাকে নির্ণয় করতে হবে। তো তাই আজকে আমরা এখানে সিগনিফিক্যান্ট ডিজিট, কোনো একটা পরিমাপ থেকে সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা কত বা তাৎপর্যপূর্ণ সংখ্যার কটা, সেটা আমরা কিন্তু আজকে তার নিয়মগুলো, কিভাবে তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয় করা হয় সেই নিয়মগুলো আমরা জানবো। ডিটারমিনেশন অফ সিগনিফিক্যান্ট ডিজিট, আমরা কতগুলো রুলস এখানে বলবো। তো রুলস গুলো আমি একটু বলছি। রুলস ফর ফাইন্ডিং সিগনিফিক্যান্ট ডিজিট, এটা হচ্ছে আমরা এখন জানবো কয়েকটা নিয়ম। যেমন এক, প্রথমেই বলা যায় অল নন জিরো ডিজিট ইন আ মেজারমেন্ট ইজ সিগনিফিক্যান্ট। সমস্ত নন জিরো মানে জিরো নয়, মানে অশূন্য সমস্ত সংখ্যা সিগনিফিক্যান্ট। যেমন একটা উদাহরণ আমি বলতে পারি, ধরো 2.35 একক থাকলো, তাহলে একক এত সেন্টিমিটার, তার মানে এর সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 1, 2, 3, তার মানে এগুলো সব নন জিরো, তার মানে 3টে সিগনিফিক্যান্ট ডিজিট। রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 হচ্ছে যে এটা হচ্ছে যে জিরো becomes significant when it exists in between two non-zero digit, in between two non-zero digit, অর্থাৎ জিরো সিগনিফিক্যান্ট, এখানে বলা হচ্ছে অল নন জিরো ডিজিট সিগনিফিক্যান্ট। ওকে, তাহলে জিরো এখান থেকে, তার মানে এর উল্টো দিকটা ধরলে জিরো সিগনিফিক্যান্ট নয়, মানে জিরো এলিমেন্টস জিরো ডিজিট সিগনিফিক্যান্ট নয়। কিন্তু হ্যাঁ, জিরো তখনই সিগনিফিক্যান্ট হবে যখন এটা দুটো নন জিরোর মাঝে থাকবে। যেমন আমি যদি বলি, ধরো এখানে 2.035, এখানে কিন্তু এটা সিগনিফিক্যান্ট, এই জিরোটা, তার মানে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কত, 1, 2, 3, 4। ঠিক আছে, তার মানে দুটো, এই যে এই 2 আর 3 মাঝখানে, কিংবা এই জিরোটা এখানেও থাকতে পারতো, 2.305, এখানেও কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 4টে। তাহলে জিরো তখনই সিগনিফিক্যান্ট হয় যখন সেটা কোনো দুটো নন জিরোর মাঝে থাকে। নাম্বার 3 হচ্ছে লিডিং জিরো
লিডিং জিরো ইন আ মেজারমেন্ট is not significant. এর মানে কি? মানে কোন মেজারমেন্টের শুরুতে যদি জিরো থাকে সেই জিরো কিন্তু সিগনিফিক্যান্টের মধ্যে পড়বে না। যেমন ধরো 0.235, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে একটা, দুটো, তিনটে, এটা নয়। কিংবা এটাও যদি হতো 0.0235, এটাও কিন্তু একটা, দুটো, তিনটে, সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে তিনটে। কিন্তু যদি এখানে মনে করো 4.030235, তখন কিন্তু এই জিরোটা সিগনিফিক্যান্ট হয়ে যাবে। তারপরে তখন সিগনিফিক্যান্ট ডিজিট হবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ঠিক আছে? তার মানে এটা কি হলো? আগের রুলে পড়ে গেল, অর্থাৎ দুটো নন জিরোর মাঝখানে জিরো, তার মানে এটা কিন্তু সিগনিফিক্যান্ট হয়েছে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর অ্যাপ্রোচ। 4 নম্বর অ্যাপ্রোচ হচ্ছে, এটা হচ্ছে লিডিং জিরো, এটা হচ্ছে ট্রেলিং জিরো। ট্রেলিং জিরো ইজ সিগনিফিক্যান্ট, অর্থাৎ মনে করো এরকম 2.350, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ শেষে যদি জিরো থাকে সেগুলো কিন্তু সিগনিফিক্যান্ট। তার মানে আরো জিরো থাকলে 1, 2, 3, 4, 5, আরো জিরো থাকলে এটা, অর্থাৎ শেষে যত জিরো থাকবে সব সিগনিফিক্যান্ট। কিন্তু সামনের জিরো সিগনিফিক্যান্ট নয় যদি না তার আগে কোনো নন জিরো থাকে। তাহলে ট্রেলিং জিরো হচ্ছে সিগনিফিক্যান্ট অলওয়েজ। তার মানে আমি একটু আগেই বলেছি যে যত সিগনিফিক্যান্ট ডিজিট বাড়বে তত সূক্ষ্মতা বাড়বে। তোমাকে যদি এই দুটো, ধরো এইটা মেজার করা হয়েছে, একটা এত সেন্টিমিটার আর একটা এত সেন্টিমিটার, তো সরি, আমি ধরো এটা দরকার নেই, আমি একটু এখানে লিখছি। ধরো একটা মেজার করা হয়েছে 0.235 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 0.23500 সেন্টিমিটার। কোনটা সূক্ষ্ম, মানে কোনটা অ্যাকিউরেট, এই দুটোর মধ্যে কোনটা বেশি সূক্ষ্মতায় মাপা হয়েছে? অবশ্যই এটা। এখন অঙ্কের নিয়ম অনুযায়ী তোমরা বলবে যে এই দুটো শূন্যত্ব কোনো দাম নেই। না, এখানে সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে এই দুটোর দাম আছে। কারণ এটা তুমি জিরো পেলে কেন? নিশ্চিতভাবেই কিছু একটা অ্যাপ্রোচ করেছিলে যেটা মাপার জন্য, সেই জন্য জিরোটা পেয়েছো। তাই এখানে সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে। স্বাভাবিকভাবেই এটা হচ্ছে সূক্ষ্ম। তাহলে এটা হলো 4 নম্বর নিয়ম। এবারে রুলস নাম্বার 5, আমি এটা মুছে দিচ্ছি, জায়গা নেই। আচ্ছা, 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে, in exponential notation অর্থাৎ যখন এক্সপোনেনশিয়াল মানে পাওয়ারে থাকবে, সেক্ষেত্রে the numerical portion is significant. Not exponential notation, exponential portion। কিরকম? যেমন আমি বলি, ধরো 1.32 into 10 to the power 6, 1.32 into 10 to the power 6, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে তিনটে, একটা, দুটো, তিনটে। 10 to the power 6 এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল নোটেশন। এই গোটাটা, এই এক্সপোনেনশিয়াল পোর্শনটা কিন্তু সিগনিফিক্যান্ট হবে না। সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা হচ্ছে 1.32। ঠিক আছে?
তাহলে এক্সপোনেনশিয়াল নোটেশনে দ্য নিউমেরিক্যাল পোর্শন ইজ সিগনিফিক্যান্ট বাট দ্য এক্সপোনেনশিয়াল পোর্শন ইজ নট সিগনিফিক্যান্ট। ইজ নট সিগনিফিক্যান্ট, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট নয়। 4 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে if in a measurement আচ্ছা এটা এভাবে না লিখে লিখে if the unit of the measurement is changed, then significant digit must not be changed. অর্থাৎ কোন একটা ধরো মিটারে আছে, ধরো একটা দৈর্ঘ্য মিটারে আছে, তুমি সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করলে সিগনিফিক্যান্ট ডিজিট কিন্তু পরিবর্তন হবে না। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি একটা মেজার করেছো 1500 মিলিমিটার, 1500 মিলিমিটার তুমি মেজার করেছো, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা? 1 2 3 4। এটাকে তুমি কি করলে? মিটার করলে। মিটার মানে মিলিমিটার মানে 1000, তার মানে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার, না সরি, এটা মানে হচ্ছে 1.5 1 2 3, তার মানে আমরা লিখতে পারি, সরি এখানে 4টে ডিজিট তো, তার মানে আমরা লিখতে পারি 1 2 3 4, তার মানে 3 ঘর, তার মানে এটাকে আমরা লিখতে পারি এরকম 1.500 মিটার। দেখো এত মিলিমিটার মানে এত মিটার, সিগনিফিক্যান্ট ডিজিট শেষে শূন্য থাকলে সিগনিফিক্যান্ট আমরা 1 2 3 4, এখানে 1 2 3 4। এবার যদি আমরা এটা মিলিমিটার সেন্টিমিটারে লিখি 1.50 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 1.500 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, 1.500 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, তার মানে এটা সিগনিফিক্যান্টের মধ্যে আসছে না? 1 2 3 4। তার মানে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ডিজিট যদি ইউনিট চেঞ্জ হয় কোন একটা মেজারমেন্টের, তাহলে সেখানে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিটের কোনো পরিবর্তন হবে না। আর সব শেষে হচ্ছে যে যদি কোনো একটা মেজারমেন্ট একবারে স্পেসিফিক হয়, অর্থাৎ এর কোনো স্কেল লাগে না, মানে যে একটা কি বলে ডিসক্রিট একটা ডিজিট হয়, ধরো নাম্বার অফ ম্যাঙ্গোস, নাম্বার অফ ব্যানানা, নাম্বার অফ ম্যাঙ্গো, আমরা যদি বলি আমের সংখ্যা, তার মানে এখানে সিগনিফিক্যান্ট কতটা অ্যাকিউরেট, একেবারে 100% অ্যাকিউরেট, তার মানে এর নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে ইনফাইনাইট। ফর হোল নাম্বার in a measurement, if it is a whole number, there is no probability of any fractional number, then its significant digit is infinite. অর্থাৎ তুমি একটা এটার মানে কিন্তু আবার এই নয়, ধরো একটা তুমি দৈর্ঘ্য মেপেছো 15 সেন্টিমিটার, একবার অ্যাকিউরেট, কিন্তু তুমি 15 সেন্টিমিটার মেপেছো, কিন্তু আরো সূক্ষ্ম স্কেল দিয়ে দেখা যাবে 15.01, আরো সূক্ষ্ম স্কেল দিয়ে দেখা যাবে 15.012। তো সুতরাং এটা কিন্তু কখনো এটা কিন্তু একটা হোল নাম্বার না। হোল নাম্বার একমাত্র হতে পারে যেখানে পূর্ণ একটা মানে 10টা আম, 25টা কলা, তার মানে এগুলো হোল নাম্বার, এর সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে ইনফাইনাইট। তো এই হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটের বিষয়। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিটের আমরা 7টা রুল আমরা দেখলাম। প্রথমত হচ্ছে যে কোনো ধরনের নন জিরো ডিজিট সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট হবে।
জিরো সিগনিফিক্যান্ট হবে যদি হচ্ছে সেই জিরোটা দুটো নন জিরো ডিজিটের মাঝখানে থাকে। 3 নম্বর হচ্ছে কোনো একটা সংখ্যার সামনে যদি জিরো থাকে, তার আগে যদি কোনো নন জিরো থাকে সেটা সিগনিফিক্যান্ট হবে না, কিন্তু কোনো সংখ্যার পেছনে যদি জিরো থাকে তাহলে তারপরে নন জিরো না থাকলেও সেটা সিগনিফিক্যান্ট। ইউনিট চেঞ্জ করলে ডিজিটের কোনো পরিবর্তন হয় না। কোনো এক্সপোনেনশিয়াল সূচক আকারে যদি লেখা থাকে কোনো সংখ্যা 10-এর বা ইত্যাদি মানে পাওয়ারে, তাহলে সেক্ষেত্রে যেটা নিউমারিক্যাল পোর্শন সেটাই হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট হবে। আর ইউনিট চেঞ্জ করলে হবে না। সর্বশেষ যেটা বললাম যে যদি হোল একটা নাম্বার দিয়ে আমরা কোনো মেজারমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট হবে ইনফাইনাইট। এবারে আমরা সিগনিফিক্যান্ট ডিজিটের আর দু একটা কথা বলবো, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখে নেব। তবে তার আগে আরেকটা জিনিস আমার মনে হয় আরেকটা জিনিস সম্পর্কে আমাদের জানা সেটা হচ্ছে রাউন্ডিং অফ। আমি সেটা বলি, তারপরে সিগনিফিক্যান্ট ডিজিটের ক্যালকুলেশন বলবো। সেটা হচ্ছে রাউন্ডিং অফ। আমি এটা মুছে দিই। দেখো, রাউন্ডিং অফ রাউন্ডিং অফ মানে কি, আমরা যাকে বাংলায় আমরা দেখবে কোনো একটা ক্লাসে মনে হচ্ছে 6-7-এ কোথাও পড়েছি, আসন্ন মান রাউন্ডিং অফ। তো কোনো একটা মেজারমেন্টে আমরা যত দশমিক স্থান পর্যন্ত আমরা পেতে চাই, যদি আমরা ধরো কোনো একটা সংখ্যা তারপরেও থাকে, তার মানে তোমার দশমিকের পরে, ধরো দশমিকের পর 2 ঘর আমরা নিতে চাই, তাহলে তারপরে যদি আরো 2-3টে ঘর থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা আসন্ন মান প্রয়োগ করি। যে আসন্ন মানটাকে মানে কি হতে পারে, মানে 2 ডিজিটে হলে, মানে দশমিকের পর 2টো সংখ্যা নিলে সেটা কি হতে পারে। এই রাউন্ডিং অফ করার এখানে কটা নিয়ম আছে। প্রথমত হচ্ছে যে সংখ্যাটার আমি মানে যত দশমিক পর্যন্ত আমি রাউন্ডিং আপ করব, তার পরের সংখ্যাটাকে আমাকে দেখতে হবে। নিয়ম হচ্ছে যদি তার পরের সংখ্যাটা 5-এর বেশি হয়, তাহলে যে সংখ্যাটা পর্যন্ত নেব সে তাতে আমরা 1 বাড়িয়ে নেব। যেমন ধরো প্রথম নিয়ম হচ্ছে যত দশমিক স্থান পর্যন্ত নেওয়া হবে তার পরের সংখ্যা যদি 5 অপেক্ষা বেশি হয়, তাহলে ওই সংখ্যা 1 বৃদ্ধি পাবে। যেমন এটা বলি, ধরো 2.357। এখন তুমি মনে করো 2 দশমিক স্থান পর্যন্ত একে নিতে চাও। 2 দশমিক মানে দশমিকের পর 2 ঘর। এবার তার পরের সংখ্যাটা আমি দেখবো, পরের সংখ্যাটা কি আছে, 7। তাহলে ইট ইজ গ্রেটার দ্যান, এই যে 5 অপেক্ষা বেশি, তাহলে 5 অপেক্ষা যদি বেশি হয় তাহলে এটাকে রাউন্ড অফ করে আমরা লিখতে পারি 2.3। এইটা 5 না হয়ে 1 বেড়ে যাবে। এই যে বলছি 5 অপেক্ষা বেশি হলে তাহলে ওই সংখ্যা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 2.36। এটা হচ্ছে রাউন্ডিং অফের প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম কি, ঠিক একই কথা আমরা বলবো। যদি যত দশমিক স্থান পর্যন্ত আমরা নেব সেইটা যদি 5 মানে তার পরের সংখ্যাটা যদি 5 অপেক্ষা কম হয়, তাহলে পরে ওই সংখ্যাটা যা ছিল তাই থাকবে। যেমন মনে করো এই সংখ্যাটাই যদি 2.564, তাহলে আমরা যদি এই পর্যন্ত নিতে চাই তাহলে এর পরের সংখ্যা 4 দেখব।
4 ইজ লেস দ্যান 5, সো এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে অর্থাৎ আসন্ন মান হবে 2.35। তাহলে আমরা এখানে দুটো নিয়ম শিখলাম। 1 নম্বর নিয়ম হচ্ছে যত পর্যন্ত আমরা যত দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান নিতে চাই তার পরের সংখ্যাটা আমরা দেখব। তার পরের সংখ্যাটা যদি 5-এর বেশি হয় তাহলে যে পর্যন্ত আমরা আসন্ন মান নেব সেই সংখ্যায় 1 বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ 2.35 ছিল 2.36 হয়ে গেল। আবার যদি দেখা যায় 5-এর যে সংখ্যাটা পর্যন্ত আমরা নেব সেইটা তারপরে যদি আমাদের মনে করো হচ্ছে যে সংখ্যাটা আমরা দেখি সেখানে যদি 4 রয়েছে অর্থাৎ 5-এর চেয়ে কম, তাহলে যেটা ছিল সেটাই হবে অর্থাৎ 2.35। এটা গেল 2 নম্বর নিয়ম। এবার 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? তাহলে আমরা দেখলাম যত পর্যন্ত আমরা দশমিক সংখ্যা নেব তাহলে সেই পর্যন্ত তার পরের সংখ্যাটা যদি 5-এর বেশি থাকে তাহলে 1 বৃদ্ধি পাবে, যদি পরের সংখ্যাটা 5-এর কম থাকে তাহলে সেটাই হবে। কিন্তু যদি 5 থাকে, যদি এই সংখ্যাটা 5 থাকে অর্থাৎ সংখ্যাটা যদি, এটা 3 নম্বর নিয়ম বলছি, এটা 2 নম্বর। এবার 3 নম্বর নিয়ম যদি মনে করো এরকম থাকতো 2.355, এটা যদি থাকতো তাহলে আমরা এই পর্যন্ত যদি নিতে চাই তাহলে কি হবে? তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কি পরিবর্তন হবে? এক্ষেত্রে কিন্তু আমরা পরের সংখ্যাটা দেখব 5-এর পরে। যদি 5-এর পরে 0 না থাকে, 0-র চেয়ে বেশি হয় সংখ্যাটা, নন জিরো, অর্থাৎ যে পর্যন্ত আমরা এখানে যেমন দেখছিলাম 4 5-এর চেয়ে কম, 7 5-এর চেয়ে বেশি, এখানে 5 রয়েছে, তাহলে আমি ডিসিশন নিতে পারছি না। আমি ডিসিশন নিতে গেলে কি করতে হবে? 5-এর পরের সংখ্যা, ধরো এই সংখ্যাটা মনে করো 2 আছে, তাহলে 5-এর পর নন জিরো আছে, তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যাটা 1 বেড়ে যাবে, অর্থাৎ এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 2.36। কারণ 5-এর পর এটা নন জিরো, নন জিরো মানে 0-র চেয়ে বেশি এবং 0 নয়, তার মানে এটা 2 আছে, তার মানে এটা হয়ে যাবে 2.36। তাহলে এটা হলো আরেকটা নিয়ম, 3 নম্বর নিয়ম। এইবারে যদি 0 থাকে তাহলে কি হবে? আমি এটা মুছে দিচ্ছি। 4 নম্বর নিয়ম। চার নম্বর নিয়ম হচ্ছে যদি 0 থাকে, ধরো 2.3550, আমি যদি 2 দশমিক পর্যন্ত নিতে চাই, নিতে গিয়ে আসন্ন মান নির্ণয় করতে গিয়ে আমি দেখলাম পরেরটা 5, আমি বলেছি 5 থাকলে তার পরের সংখ্যাটা দেখতে হবে। আমি আগের বারে দেখলাম যে পরের সংখ্যাটা যদি নন জিরো হয় তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, কিন্তু যদি এটা 0 হয় তাহলে কি হবে? এক্ষেত্রে কিন্তু দুটো নিয়ম আছে। যদি এই 5-এর পর 0 থাকে তাহলে সেক্ষেত্রে দুটো নিয়ম আছে। কি দুটো নিয়ম? না, সেই দুটো নিয়ম হচ্ছে যে যদি এটা 0 থাকে আর যে সংখ্যা পর্যন্ত আমি আসন্ন মান নির্ণয় করতে চাইছি সেটা যদি অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে তাহলে 1 যোগ হবে। তার মানে এখানে কি হবে দেখো, 5 একটা অড নাম্বার, তারপরে 5 আছে, 0 আছে, তাহলে এই নিয়ম হবে যে 5টা অড থাকলে এটা যোগ হয়ে যাবে 1, তার মানে কত হবে? এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 2.36, 1 বেড়ে যাবে এটা। আর যদি এটা এরকম না থেকে এরকম থাকতো, ধরো 2.3450, আমি যদি এই পর্যন্ত করতে চাইতাম তাহলে দেখো 3 4, 4-এর পর আমি দেখবো 5 আছে, তাহলে 5 থাকলে হবে না, তাহলে তারপরেরটা দেখতে হবে 0 আছে। এবার 0 থাকলে কি নিয়ম? আমি বলেছি 0 যদি থাকে তাহলে যে সংখ্যা পর্যন্ত আমি আসন্ন মান করতে চাইছি সেটা যদি বিজোড় থাকে তাহলে 1 যোগ করতে হবে। যদি জোড় থাকে, এখানে 4 আছে, 4 যদি থাকে বা 6 যদি থাকে, যদি 8 থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না 5-এর পর 0 থাকলে, অর্থাৎ এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 2.34। তাহলে যদি যে সংখ্যা পর্যন্ত আমি আসন্ন মানটা নিতে চাইছি সেই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে 5-এর পর যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে সেটা 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ জোড় সংখ্যা হয়ে যাবে। আর যদি আগেই জোড় সংখ্যা থাকে তাহলে 5-এর পর 0 থাকলে সেটার কোনো পরিবর্তন হবে না,
অর্থাৎ 2.34 হবে। এই হচ্ছে রাউন্ড অফের নিয়ম। তাহলে এই রাউন্ড অফের নিয়মগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই নিয়মগুলোর অনেকটা অংশ আমরা জানি, আগে থেকেই আমরা জানি। সেটা হচ্ছে প্রথম কথা, যে সংখ্যা পর্যন্ত, যে আসন্নমান পর্যন্ত আমরা নির্ণয় করতে চাইছি সংখ্যাটাকে, তারপরে যদি 5-এর বেশি থাকে তাহলে সেটা তার আগের সংখ্যায় 1 যোগ হয়ে যাবে। যদি 5-এর কম থাকে তাহলে যা ছিল তাই হবে। যদি 5 থাকে তাহলে তার পরের সংখ্যাটা দেখতে হবে। পরের সংখ্যাটা যদি 1-এর মানে 0 না হয়ে অশূন্য হয় তাহলে সেক্ষেত্রে ওই আগের সংখ্যায় যে পর্যন্ত আসন্ন মান করতে চাইছি তাতে 1 যোগ হয়ে যাবে। যদি 5-এর পর 0 থাকে তাহলে দুটো নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে, যদি যে সংখ্যা পর্যন্ত আমি না আসন্ন মান নির্ণয় করতে চাইছি সেটা যদি বিজোড় হয় তাহলে হচ্ছে 1 যোগ করতে হবে, আর সেটা যদি জোড় হয় তাহলে পরে তার কোনো পরিবর্তন হবে না। এটা হলো রাউন্ড অফের নিয়ম। এরপরে আমরা সিগনিফিক্যান্ট ডিজিট নিয়ে কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটা আমি এখন দেখাবো। অর্থাৎ সিগনিফিক্যান্ট ডিজিট মানে কি, মানে আমরা কোনো একটা প্রথমত সিগনিফিক্যান্ট ডিজিট হলে আমরা সেটাকে রাউন্ড অফ করা শিখলাম। এইবারে ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করতে চাইছো, সেখানে বিভিন্ন যন্ত্র ব্যবহার করো। তোমরা ধরো এক একটা জিনিসকে এক একটা যন্ত্রে মেপেছো বা বিভিন্ন যন্ত্রে মেপেছো। এখন যদি সেগুলোকে যোগ করা বা বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটটা মানে ফাইনাল রেজাল্ট যেটা হবে তার কিভাবে হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটটা বার করব, অথবা বিয়োগ করলে কিভাবে সিগনিফিক্যান্ট ডিজিটটা বার করব এবং রাউন্ড অফ করব, এই বিষয়টাই আমরা এখন বলবো। এবারে বলছি, এটা মুছে দিলাম। এটা হচ্ছে ক্যালকুলেশন উইথ সিগনিফিক্যান্ট ডিজিট। ধরো তুমি কয়েকটা মেজারমেন্ট করেছো, ধরো কতগুলো দৈর্ঘ্য মেপেছো। সেই দৈর্ঘ্যগুলো যে মেপেছো, ধরো সেই দৈর্ঘ্যগুলো বিভিন্ন প্রিসিশনে মাপা হয়েছে। কোনোটা 2 স্থান পর্যন্ত, কোনোটা 3 স্থান পর্যন্ত, কোনোটা হচ্ছে যে 1 স্থান পর্যন্ত। এরকম ভাবে তুমি মেপেছো। তাহলে সেক্ষেত্রে যখন তুমি ধরো যোগ করা বা বিয়োগ করার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। যেমন ধরো আমি যদি কয়েকটা ডিজিট লিখি, ধরো 3.03, 50.1, তারপরে হচ্ছে 100.035, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 150.01। ধরো এগুলো সব দৈর্ঘ্য মেপেছে, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে মোট দৈর্ঘ্যটা কত হবে? তাহলে তুমি প্রথমে এটাকে যোগ করো নর্মাল নিয়মে। 5, 3 আর 1, 3 আর 1, এটা 0 আছে, এটা 1 আছে। তাহলে এটা তো অবশ্যই এটা 0 দেওয়া যাবে না। তাহলে হচ্ছে 3 আর 1, 4 আর 3, 7, তাই তো? 3 আর 1, 4 আর 3, 7। আর এটা হচ্ছে 1 দশমিক, এটা দশমিক বসলো, এটা 3, তার মানে এটা হলো 3, আর এটা হলো 5 আর 5, 10-এর 0 হাতে 1, আর এটা হলো 3। এবার দেখো এইটা এত সেন্টিমিটার হলো। এবার এখানে দেখো যে সূক্ষ্মতায় মাল পাওয়া গেছে সেটা হচ্ছে ডেসিমালে এটা 3 ঘর এসছে। তো আমি একমাত্র দেখো একটা মেজারমেন্টই 3 ঘর করেছি। বাকি মেজারমেন্ট গুলো যেন সব থেকে কম প্রিসিশনে মাপা হয়েছে এইটা, অর্থাৎ দশমিকের পর 1 ঘর। তাহলে দশমিকের পর 1 ঘর যেটা মাপা হয়েছে, তুমি যোগ করে এমন একটা ভ্যালু পেলে তুমি নিশ্চিতভাবেই সেই ভ্যালুটা এটা বলতে পারো না, যেহেতু এটা কম সূক্ষ্মতায় মাপা হয়েছে তাহলে পুরো সূক্ষ্মতাটা বেড়ে যাবে, কখনো পারবে না। সেই জন্য সূক্ষ্মতাটা এটাই হবে যে এই মেজারমেন্ট গুলোর মধ্যে যার ডেসিম্যাল, যেটা কম ডেসিম্যালে মেপেছো সেই ভ্যালুটাই কিন্তু এখানে, সেই ভ্যালু পর্যন্ত আমাকে রাউন্ড অফ করতে হবে। আমি আবার বলছি যে এখানে দেখো এইটা মেপেছো, এর সিগনিফিক্যান্ট ডিজিট 3টে।
এর সিগনিফিক্যান্ট ডিজিট 3টে, এর সিগনিফিক্যান্ট ডিজিট 6টা, এর হচ্ছে 3 আর 2 5টা। কিন্তু আমি যদি দশমিকের পরে যদি দেখি, এখানে দশমিক ডেসিম্যালকে কাউন্ট করা হবে, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত, এখানে 1 দশমিক স্থান, এখানে 3 দশমিক স্থান, এখানে 2 দশমিক স্থান। তার মানে সব থেকে কম ডেসিম্যাল কোনটা? এইটা। তার মানে এর ডেসিম্যালের দশমিকের পর ক ঘর নেওয়া আছে? 1 ঘর। তাহলে আমরা এই যে টোটাল রেজাল্টটা পেয়েছি, সেই রেজাল্টেও কিন্তু আমরা 1 ঘর করব দশমিকের পর। তাহলে এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখবো, 303 চলে এলো। দশমিকের পর আমরা 1 ঘর নেব, এবার 1 আছে, তাহলে এটা যদি আমরা আসন্ন মান বা রাউন্ডিং অফ করতে চাই, তাহলে পরেরটা দেখবো, পরেরটা কত হচ্ছে? 7। তাহলে 7 মানে গ্রেটার দেন 5, তার মানে এটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তার মানে এত সেন্টিমিটার। তার মানে এই মেজারমেন্ট গুলো করলাম, যার আসন্ন মান হলো এইটা। এটা হলো যোগের নিয়ম। অনুরূপ ভাবে বিয়োগের নিয়মও হচ্ছে আমরা একইভাবে করতে পারি। যেমন ধরো এই দুটোকে যদি আমি ধরো বিয়োগ করি, 50.1 আর 3.03, আমি এটা বিয়োগ করছি, তাহলে এটা হলো 7, এটা হলো 1 মানে 0, দশমিক দশমিক, তাই তো, আর এটা হলো কত? তোমার 7, আর এটা হলো 4। তাহলে এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। এবার দেখো কম প্রিসিশনে মেপেছে, দশমিকের পর 1 ঘর, তাহলে এর যে টোটাল মানে রেজাল্টেন্ট হলো, এখানে দশমিকের পর 2 ঘর আছে, তাহলে 1 ঘরে আমি এটার আসন্ন মান বা রাউন্ডিং অফ করব। তাহলে কি করব দেখো, তাহলে 47.1 ঘর নেবো, এখানে 0 আছে, তাহলে পরেরটা দেখবো 7, তাহলে পরেরটা 7, তার মানে আগেরটা 1 যোগ হয়ে যাবে, তার মানে এইটা হলো এত সেন্টিমিটার। তার মানে এই দুটো বিয়োগ করে এইটা হলো তার রাউন্ডিং অফ, তার অর্থাৎ তার মানে আমরা সিগনিফিক্যান্ট ডিজিট নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব, তখন কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়ম আমাদের প্রয়োগ করতে হবে। এইবারে আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে দেখব। গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু রাউন্ডিং অফ মানে এর আসন্ন মান নির্ণয় করাটা কিন্তু অন্যরকম। এখানে কি দেখলাম? এখানে দেখলাম দশমিকের পর সব থেকে কম দশমিক যেটা, সেইটার উপরে কাজ করা হচ্ছে। আর গুণ ভাগের ক্ষেত্রে আমরা দেখব, দশমিকের পর নয়, গুণ ভাগের ক্ষেত্রে আমরা দেখব যেটার হচ্ছে যে সিগনিফিক্যান্ট ডিজিট সবচেয়ে কম, সেইটাকে আমরা নেব। আমি একটা ছোট্ট ছোট্ট দুটো উদাহরণ দিয়ে করি। ধরো গুণ ভাগের ক্ষেত্রে, গুণ এবং ভাগের ক্ষেত্রে আমি ছোট ছোট দুটো গুণ নিই। ধরো 2.3 আর মনে করো 2.02, ধরো এই দুটো গুণ করা হচ্ছে, তাহলে গুণফল কত হবে? আমি একটু এখানে গুণ করে নিচ্ছি, 2.02 আর হচ্ছে গিয়ে 2.3। আচ্ছা, তাহলে 3 6 6 4 0 4 6 4 6 4। এবার 1 2 3 1 2 3, এই যে, তার মানে গুণফল হলো এইটা। কিন্তু এখানে দেখো এর প্রিসিশন, এর সিগনিফিক্যান্ট ডিজিট হয়ে গেছে 4টে, কিন্তু আমরা এখানে মিনিমাম কটা মেপেছি, মানে সব থেকে কম মেপেছি 2টো সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে কখনোই এমন হতে পারে না যে সেই দুটোকে গুণ করলে সূক্ষ্মতা বেড়ে যাবে, মাপের সূক্ষ্মতা বরঞ্চ কমে যাবে। তাই আমরা যেটা সব থেকে কম প্রিসিশনে মেপেছি, কম সিগনিফিক্যান্ট ডিজিট, সেটা হবে। তার মানে এখানে 2টো সিগনিফিক্যান্ট ডিজিট, এখানে 2টো সিগনিফিক্যান্ট ডিজিট হবে। তাহলে 2টো সিগনিফিক্যান্ট ডিজিট মানে আমি এই পর্যন্ত নেব। এখন এই পর্যন্ত নেওয়ার পর যদি রাউন্ড অফ করি, তাহলে কি হবে দেখো, তাহলে 4.6 পর্যন্ত দিতে, 6 এর পরটা দেখবো, 6 এর পর কত? 4, তার মানে লেস দ্যান 5, তার মানে 6.4, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কারণ এটাও দেখো 2টো সিগনিফিক্যান্ট ডিজিট, এটাও 2টো সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে এই সূক্ষ্মতায় আমরা মাপতে পারি। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিটের যখন আমরা ক্যালকুলেশন করব, তখন কিন্তু আমরা এইভাবে করব। ঠিক অনুরূপ ভাবে, আমি আর ভাগটা করছি না, তো আমরা অনুরূপ ভাবে ভাগের ক্ষেত্রেও কিন্তু যেটার সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে সব থেকে কম হবে, আমরা ভাগফলের যদি ভাগ করি, তাহলে ভাগফলের সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যাটা হবে সেটাই। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা দশমিকের পর সব থেকে কম ঘর নিয়েছি, কোন মেজারমেন্টটা সেইটা ওখানে গুরুত্ব পাবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। আর গুণ এবং ভাগের ক্ষেত্রে যেটা গুরুত্ব পাবে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা
টাই এখানে গুরুত্ব পাবে, যে সব থেকে কম যেটা সিগনিফিক্যান্ট ডিজিট সেইটাই হবে ফাইনাল রেজাল্টের সিগনিফিক্যান্ট ডিজিট। তো এই হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট, রাউন্ড অফ, এই বিষয়গুলোকে আমরা বললাম। তো আজকে আমরা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।